আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে আপনাদেরকে দেখাবো উইকলি ব্লগটা আজকে দিব। তো আজকে ফ্রাইডে, জুম্মাবার। সবাই শুক্রবার দিন একটু লেট করে ঘুম থেকে উঠে, কিন্তু আমার একটু উল্টো। ফ্রাইডেতে আমি আরও তাড়াতাড়ি উঠতে হয় আমাকে। আমি নিজেই উঠি সকালে সকালে, কেন চেষ্টা করি সব কাজকর্ম আজানের আগে শেষ করার, যাতে জুম্মার নামাজটা একদম ফ্রিলি পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই জন্য তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আজকে আমি কি রান্না করলাম। তো এটা হচ্ছে খাসির ফ্যাপসা। আমাদের ঢাকায় ভাষায় বলে ফ্যাপড়া, অনেকে বলে ফ্যাপসা, আর সিলেটি ভাষায় বলে এটা ফুলা। তো এটা আজকে আনার পর এটা কেটে ভালো করে মিডিয়াম সাইজ করে করে তারপর এটা সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে পানিটা ফেলে নিতে হবে প্রথমে, কারণ এটা এই ফ্যাপসার মধ্যে অনেক ময়লা থাকে। সিদ্ধটা হালকাই করব, বেশি পরিমাণ সিদ্ধ করব না। তো শুক্রবার, তো যেহেতু মিস্টার বাসায় থাকে, একটু ব্যস্ততা বেশি। আর বাচ্চাদের জন্য আর বরের জন্য আজকে ছুটির দিন, আমার জন্য একটু বেশি ডিউটি। স্পেশাল ডেতে স্পেশাল রান্না না করলে তো বাচ্চাদের মন ভরে না। সবাই যেহেতু বাসায় থাকে, এই জন্য চেষ্টা করি সবসময় ভালো কিছু করতে। তবে সব ফ্রাইডেতে বাসায় থাকা হয় না, অনেক ফ্রাইডেতে বাইরে বের হওয়া হয়। তবে আজকে বাইরে কোথাও যাইনি, কেন? কারণ গত ফ্রাইডেতে বাইরে যাওয়া হয়েছিল, তাই এই ফ্রাইডেতে একটু রেস্ট। এই যে দেখুন, ব্যবসাটা সিদ্ধ করার পর এমন হয়। এমন হলে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। ছোট ছোট পিস করে কেটে আবার ভালো করে ধুয়ে তারপর রান্না শুরু করতে হবে। তো আমি বেশিরভাগ রান্না যেহেতু প্রেশার কুকারেই করি, তো আমি ফ্যাপসাটাও প্রেশার কুকারে করব। কারণ প্রেশার কুকারে করলে আমার মনে হয় সব কিছুর মধ্যে ভিতরে মশলাটা খুব ভালো করে যায়, আর খাবারটা টেস্টি হয়। আর সবচেয়ে মেন যেটা, সময় খুব কম সময় লাগে। আমি সকাল 9টায় রান্না শুরু করে দেখা যায় সব কিছু একদম টোটাল কাজ কমপ্লিট হয়ে যায় আজানের আগে আগেই। তো এখন আমি তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর মশলাটা যখন তেলের সাথে মিশবে, স্মেলটা যখন বের হবে মশলা, ভাজার মশলা, তারপর আমি পেঁয়াজ দিব। আর ফ্যাপসাও কিছুটা হাঁসের মাংসর মতোই, এটাতেও মশলার পরিমাণটা বেশি লাগে। আর পেঁয়াজটা দিয়ে এটা ভাজা ভাজা করতে হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো কারণ পেঁয়াজটা অল্প হলে একটা ফ্যাপসার একটা কেমন যেন একটা স্মেল করে, সেটা খেতে ভালো লাগে না। তো আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নরম করে নিব। আর আমি পেঁয়াজদের সাথে সাথে লবণটাও দিয়ে দিই, কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, এটা সুবিধা হয়। তো আমি এই যে দেখেন ফ্যাপসাটা যে আমি কেটে নিয়েছি, এই যে ফ্যাপসা পরিমাণ বড় এক বাটি। আমি মশলার পরিমাণ বলবো না, কারণ অনেকের ফ্যাপসার পরিমাণ কম বেশি হতে পারে, আর মশলা খাওয়াও সবার একরকম হয় না। কেউ মশলা বেশি খায়, কেউ কম খায়। যেমন আমরা ঢাকাইয়ারা মশলাটা একটু বেশি খাই। আর আমি সব খাবারে ঝালটা একটু কম দেওয়ারই চেষ্টা করি, কারণ আমার বাচ্চারা খায়, আমার 2টা বেবি, ওরা খাওয়া দাওয়া করে। তো এই জন্য মশলাটা আমি একটু বুঝে শুনেই দিই। তো এখন আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে নাড়াচাড়া করছি। দেখেন পেঁয়াজটা লবণ দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। প্রেশার কুকারে রান্না করলে আমাদের জন্য ভালো, কারণ যাদের বাচ্চা আছে ওদেরকে সময় দিতে হয়। ছোট বাচ্চা থাকলে, আমার ছেলেটা খুব দুষ্টুমি করে, একটু পর পর দেখা যায় রান্নার মাঝখানে দৌড় দিয়ে যেতে হয়, অথবা ও চলে আসে কিচেনে। এই জন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিতে হয়, যাই রান্না করি না কেন। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনার বাসায় এটা অনেকেই খুব পছন্দ করে, ফ্যাপসাটা খায়। আপনারাও এটা বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন, কারণ খুবই টেস্টি হয়। তবে অনেকেই এই ফ্যাপসার সাথে কলিজিও অ্যাড করে দেয়। কলিজিটা আমার কাছে একটু শক্ত শক্ত লাগে, এই জন্য আমি কলিজিটা বেশি ম্যাক্সিমাম সময় অ্যাভয়েড করি, শুধু ফ্যাপসাটাই
রান্না করার চেষ্টা করি। এখন আমি দিচ্ছি আদা আর রসুন। আমি সবসময় আদা আর রসুন একসাথে পেস্ট করে রাখি। এটা হচ্ছে সেই পেস্ট। আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নর্মালি কিভাবে প্রায় 1 মাস আদা রসুন একসাথে ব্লান্ড করে রাখি। স্মেল একটু কখনো পরিবর্তন হয় না, একদম স্মেলটা মনে হয় যে এখন আমি বেটে নিয়েছি অমনই থাকে। তো ওটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তা আদা রসুনটা দেওয়ার পর আমি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিব, কারণ আদা রসুনটা ভালো করে ভেজে না নিলে আদা রসুনের স্মেল করবে, আর আদা রসুনের স্মেলটা কিন্তু ভালো লাগে না কাঁচা কাঁচা। প্রেশার কুকারে আপনারা চাইলে মেখে বসিয়ে দিতে পারেন, সেটা আরও কম সময় লাগবে, আরও মজাও হবে। কিন্তু আমি ওই যে প্রেশার কুকারে মেখে চড়াবো যে, কারণ মেখে মশলার পরিমাণটা আমি বুঝি না, সেটা দেখা যায় আমার হাতে হয়তো কম হয়ে যায়, বেশি হয়ে যায়, আবার হয়তো হলুদের পরিমাণ বেশি হয়ে যায়, যার জন্য আমি এইভাবেই মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিতেই আমার ভালো লাগে। আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ মশলা দেওয়ার আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি সব ধরনের মশলা দিব, দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিলাম। আর পানি অবশ্যই সব সময় রান্নার ক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, কারণ রান্নার মাঝখানে ঠান্ডা পানি দিলে সেটা মানে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আমি যেমন খাই অমন পরিমাণে হলুদ দিচ্ছি। এখন দিব হচ্ছে আমি কাঁচা পাউডার মরিচ। আমি পাউডার মরিচটা পরিমাণে অল্পই দিচ্ছি, কারণ আমি গোলমরিচ দিব, গোলমরিচ গুঁড়াটা দিব, এই জন্য পাউডার মরিচটা আমি একটু কম দিচ্ছি। এখন দিব আমি ধনে গুঁড়া। এটা হচ্ছে ধনে গুঁড়া খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ঠান্ডার জ্বর আছে তাদের জন্য ধনে গুঁড়াটা খেলে খুবই ভালো। এখন দিচ্ছি এটা হচ্ছে গরম মশলা। আমি রাঁধুনি গরম মশলাটা ইউজ করি, খুব সুন্দর স্মেল। পরিমাণ মতো রাঁধুনি গরম মশলা দিয়ে দিলাম। আমি আগে ধনে গুঁড়া খেতাম না, কিন্তু এখন আমি ধনে গুঁড়া খাই। এখন দিচ্ছি এটা জিরে গুঁড়া। তো ধনে গুঁড়া খেতাম না যখন আমি প্রথম সিলেটে আসি, এখানে বেশিরভাগ রান্না ধনে গুঁড়া দিত। তো আমার যেন খেতে কেমন লাগতো, আমি একদমই খেতাম না। আমার কাছে মনে হতো কি যে ধনে গুঁড়া দিলে মনে হয় স্মেলটা কেমন যেন একটা স্মেল করে, ভালো লাগতো না। কারণ আমরা যারা ঢাকায় বা আমার আম্মুকে কখনো ধনে গুঁড়ো ইউজ করতে আমি দেখিনি, তরকারিতে যে ধনে গুঁড়ো দিতে হয় আমি এটা জানতামই না। কিন্তু সিলেটে এসে আমি দেখেছি এখানে ম্যাক্সিমাম মানুষই ধনে গুঁড়াটা ইউজ করে রান্নার ক্ষেত্রে। আসলে ধনে গুঁড়াটা খাওয়া ভালো শরীরের জন্য। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। আর এই ফ্যাপসা রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ অল্প তেলে এটা হবে না, ভালো লাগবে না, পানসা পানসা লাগবে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছে। তো আর একটু সময় আমি ঢেকে রাখলাম। এখন মশলার উপরে তেলটা চলে এসেছে, মানে মশলাটা কষানো আমার প্রায় শেষ। আমি এখন ফ্যাপসা ছেড়ে দিব। ফ্যাপসা ছেড়েও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন মশলাটা ফ্যাপসার মধ্যে ভালো করে যায়। তো দেখেন, কিন্তু ফ্যাপসাটা সব কাটার সময় ভালো করে খেয়াল করে নেবেন, যে কেন এটার মধ্যে অনেক ময়লা থাকে। সিদ্ধ করে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমি ভালো করে পরিষ্কার একদম সাদা করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্ট। অনেকে পরোটা দিয়েও খায়, পরোটা দিয়ে খেতেও খুব টেস্ট লাগে। তবে ফ্রাইডে যেহেতু স্পেশাল ডে, এই জন্য স্পেশালি রান্না করতে হয় আমাকে। প্রতি শুক্রবারে আমার মেয়ের আবদার থাকে, মামুনি পোলাও রান্না করো। তো পোলাও আমাকে রান্না করতেই হয়, ওরা খুব পছন্দ করে, পোলাও খেতে খুব পছন্দ করে। তো মশলাটা ভালো করে মিক্স করে দিচ্ছি ওইটাতে, তেলের সাথে মশলার সাথে ভালো করে আমি ফ্যাপসাটা মিক্স করে দিলাম। এখন মিক্স করে দিয়ে আমি এটাতে বেশি পানি দিব না, কারণ প্রেশার কুকারে বেশি পানি দিতে হয় না। আর বরাবরের মতো আমি
এখন দিচ্ছি সয়া সস। আমি তো বলেছি যে আমি মাংসের আইটেম, যে কোনো মাংসের আইটেম আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি সয়া সসটা ইউজ করি। আমার ভালো লাগে, এটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। সয়া সসের ফ্লেভারটা আমি খুব পছন্দ করি। তো আমি এটাতে হালকা সামান্য পরিমাণ পানি দিতে পারেন আপনারা, কারণ বেশি পানি দিলে এটা বেশি গলে যাবে। তো আমি হালকা সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর ঢাকনা লাগানোর ক্ষেত্রে অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে বাসিটা যেন ঠিকমতো লাগে, আর ঢাকনাটা যেন ঠিকমতো লাগে, যেন ভিতরের ভাপটা যেন বাইরে বের হয়ে না আসে। এটা আপনারা বুঝতে পারবেন। আমি অবশ্যই প্রথম বাসি বাজার আগে আমি এখান থেকে সরি না, কাছেই থাকি, কারণ দেখার জন্য। প্রথম বাসিটা বাজলে তখন আমি শিওর হই যে আসলে বাসিটা ভালো করে লেগেছে। তো প্রথম বাসি দিয়েছে, প্রথম বাসিটা দেওয়ার আগে আমি চুলার আঁচটা একদম ফুল হিটে দিয়ে দিই। ফুল হিটে দেওয়ার পর 2-3 বাসি বাজার পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিই। তারপর কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখি। তখন দেখা যায় একটার পর একটা বাসি দিতে থাকে। প্রায় 10-12টা বাসি দেওয়ার পর তখন এসে আমি, বা আপনারা যখন দিবেন 10-12টা বাসি বাজার পর এসে খুলে দেখতে পারেন। তবে খোলার সময় অবশ্যই খুবই সাবধান থাকবেন, কারণ এটার ভাপটা যদি হাতে লাগে তাহলে হাতে ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগে বাসিটা উপরের দিকে উঠিয়ে ভিতরে ভাপটা কিছুক্ষণ সময় বের করে নেবেন। কিছুক্ষণ বের করে নিলে হয় কি, খুব সহজেই ঢাকনাটা খোলা যায়, কারণ ভিতরের ভাপটা না বের করে নিলে ঢাকনাটা কিন্তু খুলবে না যত পর্যন্ত ভাপটা না বের হবে প্রেশার কুকারে। আমি দেখুন উচ্চ করে রেখেছি এখন। তো যে আমি চুলাটা অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে। যে দেখুন আমি চুলাটা বন্ধ করে বাসিটা উপরে দিয়ে দিয়েছি। এখন ভাপটা ভিতরে যা ভাপ আছে সব বের হয়ে যাচ্ছে। তো ভাপটা বের করে নিলে আমার জন্য একটু ইজি হবে ঢাকনাটা খুলে দেওয়ার জন্য। তো আমি এখন ঢাকনা খুলে দেখলাম অনেকটাই হয়ে গিয়েছে। এই জন্য এখন আমি ওইটার মধ্যে টালা মশলা দিব। তো টালা মশলার জন্য এখানে নিয়েছি আমি জিরা গুঁড়া, এখন নিচ্ছি আমি গরম মশলা। তো গরম মশলাটা আর জিরাটা আমি ভালো করে ভেজে নিব। ভাজতে যখন নাকি এটার একটা ভালো স্মেল, সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়েছে। আর এটা যদি আমি রান্না শেষে ফ্যাপসার মধ্যে দিই তাহলে এটার স্মেলটা খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ফ্যাপসার যে একটা আলাদা একটা গন্ধ সেটা আর করে না, আর পানসেও লাগে না, খেতে খুব টেস্ট হয়। প্রেশার কুকারে রান্না করলে দেখা যাচ্ছে মশলাগুলো খুব ভালো করে ওটার ভিতরে যায়, যে জিনিসটা আপনি রান্না করেন। তবে অবশ্যই প্রেশার কুকারে রান্না করলে আপনাদের খেয়াল রাখতে হবে সময়টা, কারণ যদি আর পানির পরিমাণটা, পানি যদি বেশি হয়ে যায় বা বেশি সময় হয়ে যায়, বেশি সময় হয়ে গেলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা, আর পানির পরিমাণ বেশি হলে তো একদম হালুয়া হয়ে যাবে, সব কিছু গলে টুলে শেষ। তো আমি টালা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ আর একটু আগুনে রাখবো। তো রেখে আমি এটা নামিয়ে ফেলবো। ব্যাস, এভাবেই হয়ে গেল আমার ফ্যাপসা রান্না। তো আপনারা বাসায় এটা চেষ্টা করতে পারেন, খুব টেস্টি। তবে আপনারা আরেকটু ঝালটা একটু বাড়িয়ে নেন, যে যেমন ঝাল খান ওরা ওইভাবেই ঝাল খাবেন। তো আমি এখন সব একদম লাস্ট ফিনিশিংয়ে, যেটা রান্নাটা যখন শেষ হয়ে আসছে, তখন আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের স্মেলটা আর ভাজা মশলার স্মেলটা, দুইটা স্মেল মিলে খুব অসাধারণ একটা স্মেল হয়, যা খেতেও খুব ভালো লাগে পোলাওয়ের সাথে আর রুটির সাথে। তো আমি আজকে আমার এই ফ্যাপসা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব রান্না যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি আমার সবগুলা রান্না শেয়ার করলাম না, সবগুলা রান্না এইভাবে দেখালাম। এটা রান্না করেছি আপনার দেশি মুরগি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। এটা আপনারা সবাই অবশ্যই জানেন, আমি জানি, এর জন্য আর দেখালাম না। আর সময়ের ব্যাপার, এটা রান্নার যদি পুরো প্রক্রিয়াটা দেখাতাম তাহলে আমার ব্লগটা অনেকই বড় হয়ে যেত, আর আপনারা হয়তো খুব বিরক্তই হতেন। তো দেখেন, এটা দেশি মুরগি, আলু দিয়ে মটরশুঁটি খেতে ভালোই লাগে। এটা আমার ছেলেমেয়ের খুব ফেভারিট।
তো আমার আজকে রান্নার মেনুতে ছিল পোলাও, দেশি মুরগি দিয়ে মটরশুঁটি, আলু, ফ্যাপসা ভুনা, আর আমি এখন ইলিশ মাছ ভেজে নিব। তো ইলিশ মাছটার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ আর ওই যে বললাম, তো ওটা আমি অনেক কিছুক্ষণ আধা ঘন্টার মতো প্রায় আমি মেখে রেখে দিয়েছিলাম, কারণ যে কোনো জিনিস আপনি মেখে যদি ম্যারিনেট করে রাখেন, ম্যারিনেট করে রাখার পর যদি সেটা খান তাহলে কিন্তু ভাজেন, তাহলে কিন্তু এটার টেস্ট একদমই অন্যরকম আসে, মানে খেতে বেশি মজা লাগে। তো এজন্য আমার যখন আমি কোনো কিছু ভাজি তখন আমি সেটা সবার আগে ওইটা মেখে রেখে দিই, রেখে তারপর আমি রান্না বান্না সব কমপ্লিট করে শেষে সেটা আমি ভাজি, এতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর করে যায়। তবে ইলিশ মাছ ভাজা সবচেয়ে মজা হয় আমার ভাবির হাতে। আমি যখনই ঢাকায় যাই তখন আমার ভাবি ইলিশ মাছটা ভাজে, ওর হাতের ইলিশ মাছ ভাজাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ওর ভাজাটাই অন্যরকম, খুব মজা, অনেক মশলা টশলা দেয়, জানি না কি দেয়, একদিন শিখতে হবে। শিখে আবার ঢাকায় গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার ভাবির হাতের রান্না। তো ওর হাতের ইলিশ মাছ ভাজাটা, কারণ আমার ভাই বাজার থেকে আনার পরই ও কেটে ভেজে দেয়, জানে আমি ইলিশ মাছটা খুব পছন্দ করে খাই, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাছ, আমার বাচ্চাদেরও খুব প্রিয়। বিয়ের আগে একমাত্র এই মাছটাই ছিল যেটা নাকি আমি খেতাম, এছাড়া অন্য কোনো মাছ আমি খেতাম না। তবে সিলেটে এসে এখানে অনেকগুলো হাওর অঞ্চল আছে যেখান থেকে খুব টাটকা টাটকা মাছ ধরেই নিয়ে এসে কেটে চুলায় দিয়ে রান্না করা হয়, যার জন্য এখানে মাছের স্বাদটা একটু অন্যরকম। তো এখানে এসে আমি ছোট মাছ বলেন বা আরও কিছু কিছু মাছ খাওয়া শিখেছি, নইলে বিয়ের আগে মাংস আর ইলিশ মাছ, যে কোনো মাংস আর ইলিশ মাছই বেশি খাওয়া হতো। তো আমি তেলের ওই মশলার মধ্যে পেঁয়াজ, একটু রসুন, এটা দিলে হয় কি যে মাছটার মধ্যে একটা খুব সুন্দর আলাদা একটা স্মেল আসে, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। ও যে কোনো ভাজার মধ্যে ও অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে বলবে, যে কোনো কিছু ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা দিবে, মাছটা বিশেষ করে মাছটা ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা দিবে, ওর ভালো লাগে। তো এই জন্য আমি যখনই কোনো মাছ টাছ ভাজি পেঁয়াজ বেরেস্তাটা দিই। আর এই যে দেখছেন আমি মটরশুঁটি দিচ্ছি, আসলে মটরশুঁটিটা আমার খুবই প্রিয়, আমি পারলে মনে হয় ভাতেও মটরশুঁটি দিয়েই খেতাম, ভাত রান্নার সময়ও, কারণ মটরশুঁটি আমি ভাজি বলেন, দুপেজি, তরকারি, যে কোনো কিছুতে মটরশুঁটি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, মটরশুঁটি আমার খুব প্রিয়। আগে যখন আম্মু মটরশুঁটি রান্না করতে দেখা যেত সেদিন আমি ভাত খেতাম খুব বেশি পরিমাণে। তো আজকেও যেহেতু মটরশুঁটি খুব সামনে ছিল, তাই ভাবলাম যে মাছের ভাজাটার মধ্যেও একটু মটরশুঁটি দিয়ে দিই। আর এটা আমি সবসময় প্রিজার্ভ করে রাখি, দেখা যায় 12 মাসে আমি অল্প অল্প করে মটরশুঁটি এটা সেটার মধ্যে দিয়ে দিয়ে খাই। আপনারা যদি দেখতে চান যে আমি মটরশুঁটি কীভাবে প্রিজার্ভ করি, তো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো কীভাবে প্রিজার্ভ করি। আর এটা ফ্রিজ থেকে বের হওয়ার পর এটার স্বাদটা কিন্তু অমনই থাকে, আমি যেভাবে রাখি সেভাবে যদি আপনারা রাখেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।